আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সানাউর হোসেন, সিনিয়র শিক্ষক, মগরা পালস ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। মগরা পালস ইউনিয়ন অনলাইনের স্কুলের পক্ষ থেকে আমি সপ্তম শ্রেণীর ছাত্রদের অভিনন্দন জ্ঞাপন করে আজকের পাঠদান আমি শুরু করছি। আজকে পাঠদানের বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে চতুর্থ অধ্যায়ে তোমরা খেয়াল করো, বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করব। আমাদের পাঠদানের আলোচ্য বিষয় দেখো, শিল্প। শিল্প বাংলাদেশের অর্থনীতি। প্রথমেই বলে নেই অর্থনীতি কাকে বলে। অর্থনীতি কাকে বলে? আমরা যে দ্রব্যের মাধ্যমে বা যে জিনিসের মাধ্যমে টাকা পয়সা আহরণ করি, সংগ্রহ করি, উপার্জন করি, তাকে আমরা কি বলবো? সম্পদ। এই সম্পদের মাধ্যমে আমরা কি করি? অর্থ উপার্জন করি। বাংলাদেশ সরকার বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে বা আয় করে, এমনকি ব্যয় করে। সরকারের দুটি খাত, একটা হলো আয়ের খাত, একটা ব্যয়ের খাত। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি সেটা হলো শিল্প। শিল্প কাকে বলে? সংজ্ঞা জেনে নাও। শিল্প হলো এমনই একটা সংগঠন, এমনই একটা প্রতিষ্ঠান বা কলকারখানা যেখানে অল্প পরিসরে হতে পারে, বড় পরিসরে হতে পারে, মাঝারি ধরনের হতে পারে। একটা প্রতিষ্ঠান গড়ে উঠছে, সেখানে কিছু দ্রব্য উৎপাদিত হয়, সেই দ্রব্য বাজারে বিক্রি করে টাকা উপার্জন করা হয়। এই রকম প্রতিষ্ঠানকে আমরা বলি শিল্প। যারা এই শিল্প কলকারখানা ঘুরে তোলে তাদেরকে বলে উদ্যোক্তা। শিল্প গড়ে তোলে যারা, তাদেরকে বলে শিল্প উদ্যোক্তা। উদ্যোক্তা ছাড়া কোনো কাজ সম্পন্ন হয় না। তাহলে এই যে শিল্প, বাংলাদেশের অর্থনীতির মধ্যে শিল্প একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ সরকার এই শিল্পের মাধ্যমে অর্থ আহরণ করে থাকে। শিল্পকে আমরা কয় ভাগে ভাগ করি? দেখো, ভাগ হলো তিনটি। শিল্পকে তিন ভাগে ভাগ করলাম, যথা ১ নম্বর বৃহৎ শিল্প, ২ নম্বর মাঝারি শিল্প, ৩ নম্বর ক্ষুদ্র শিল্প। তাহলে শিল্পকে তিন ভাগে ভাগ করলাম, বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র। বৃহৎ শিল্প কোনগুলো? বাংলাদেশে আমরা যে শিল্প কারখানাগুলা দেখতে পাই
সে তার মধ্যে বৃহৎ আকারের বলতে পারি, উদাহরণস্বরূপ যেমন পাট শিল্প, পাট, চা, চামড়া প্রভৃতি, এইরকম সার, সিমেন্ট ইত্যাদি। এই শিল্প কারখানাটা তৈরি করার জন্য কোটি কোটি টাকার প্রয়োজন, কোটি কোটি হাজার কোটি টাকার প্রয়োজন। কর্মচারী, কর্মকর্তা, কাঁচামাল সহ যে জিনিসগুলো আমাদের এই প্রতিষ্ঠান লাগে, তাতে দেখা যায় হাজার হাজার কোটি কোটি টাকার প্রয়োজন হয়। তাহলে আমরা বলতে পারি যে কোটি কোটি টাকা দিয়ে যে প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে তাকে বলবো আমরা বৃহৎ শিল্প। কতগুলো উদাহরণ আমি লিখলাম, দেখো, পাট, চা, চামড়া, সার, সিমেন্ট প্রভৃতি। এখন মাঝারি শিল্প। মাঝারি শিল্প আমরা বলতে পারি 1.5 কোটি, 1 কোটি 50 লক্ষ, 1 কোটি 50 লক্ষর অধিক, 1 কোটি 50 লক্ষ এর অধিক টাকা বা অর্থ যদি লাগে তাকে বলবো আমরা মাঝারি শিল্প। মাঝারি শিল্প কোনগুলা? যেমন আমাদের বাংলাদেশে দেখা যায় কিছু শিল্প কারখানা আছে, যেমন প্লাস্টিক যে দ্রব্যগুলা তৈরি করে, সীসার পাতিল, প্লাস্টিক কারখানা, প্লাস্টিক লিখতে পারে, প্লাস্টিক, সীসা, সীসার পাতিল, এরকম কিছু শিল্প কারখানা আছে যেখানে 1 কোটি 50 লক্ষের অধিক টাকা লাগে, কিন্তু শত কোটি হাজার কোটি টাকা লাগে না। এই শিল্প কারখানাগুলোকে বলবো আমরা মাঝারি শিল্প। অত কর্মচারী লাগে না, অল্প পরিসরে কিছু কর্মচারী হলে আমরা মাঝারি শিল্প গড়ে তুলতে পারি। তারপর আসতেছে ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্প সহজেই আমরা বলতে পারি, তাহলে 1 কোটি 50 লক্ষ এর অধিক টাকা যদি লাগে, মাঝারি হয়, তাহলে আমরা 1 কোটির নিচে নেমে আসি। 1 কোটির নিচে নেমে আসি, তাহলে আমরা বলতে পারবো ক্ষুদ্র শিল্প। বা আরো নিচে নামতে পারি, এক কথা বলতে পারি যে ক্ষুদ্র বা কুটির শিল্প। কুটির শিল্প, কুটির শিল্প তোমরা পড়ো, দেখো কুটির শিল্প। তার মানে আমরা গ্রাম অঞ্চলে দেখি কিছু লোক তারা অল্প পুঁজি নিয়ে কি করে একটা প্রতিষ্ঠান গড়ে তুলে। গ্রাম অঞ্চলে যেমন হাতে তৈরি করে বাঁশের তৈরি জিনিস, বাঁশ বা বেত, কিছু লোক এই কুটির শিল্পের সাথে নিয়োজিত। তারা এই শিল্পের মাধ্যমে জিনিসপত্র উৎপাদন করে বা তৈরি করে, তারা বাজারে বিক্রি করে। হাতে কলমে এই সমস্ত জিনিসগুলো তৈরি করার জন্যে
এত বড় আকারের কোনো প্রতিষ্ঠানের প্রয়োজন নেই, এত শ্রমিকের প্রয়োজন নেই। গ্রাম অঞ্চলের মানুষ একটা বাঁশ ক্রয় করে ইচ্ছা করলে একটা ধাড়ি বানাইতে পারে। একটা বাঁশ 50 বা 100 টাকাটা তৈরি করে সে দেখা যায় এই ধাড়ি 200-300 টাকা বিক্রি করতে পারে। বা অনেকে চালা, কুলা, ঝাড়ু এই জাতীয় জিনিসগুলা অল্প পুঁজি নিয়ে তারা পরিশ্রম করে এই জিনিসগুলা তৈরি করে এবং বাজারে বিক্রি করে। যার যার রুজি রোজগারের ব্যবস্থা করে। কুটির শিল্প আরও ছড়াই ছিটিয়ে আছে। সহজে আমরা বলতে পারি গ্রাম অঞ্চলে যারা বসবাস করে তারা বসে না থেকে হাতের কাজ শিখে। অনেকে দেখা যায় মালা তৈরি করে, অনেকে সুন্দর করে ডিজাইন করে কাঁথা তৈরি করে। এগুলোও কিন্তু ক্ষুদ্র ও কুটির শিল্পের অন্তর্গত। এখন আমরা খেয়াল করি এই যে শিল্প বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র এই 3টা শিল্প সম্পর্কে আমরা আলোচনা করলাম। এই 3টা শিল্পই সাথে যারা জড়িত তারা তাদের আর্থিক সঙ্গতি, জীবন জীবিকা নির্বাহ করে থাকে এই শিল্পের মাধ্যমে। সাথে সাথে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক বিষয়টাকে চাঙ্গা করে। কারণ আমরা দেশের আপাময় জনসাধারণ তাদের সহযোগিতা না থাকলে, তারা যদি সরকারের সাথে লিয়াজো না করে, সরকারকে সহযোগিতা না করি, তাহলে আমরা নিজেরা পিছিয়ে থাকব, বাংলাদেশ সরকারও পিছিয়ে থাকবে। এই যে বাংলাদেশের অর্থনীতি, এই খাতটাকে যদি আমরা চাঙ্গা করতে না পারি, সচল করতে না পারি, সমৃদ্ধি করতে না পারি, তাহলে আমরা আমাদের জীবনযাত্রার মান অনেক নিচে নেমে যাবে, আমাদের মাথাপিছু আয় কমে যাবে। আমাদের সবাইকে খেয়াল করতে হবে যে আমরা অলস অবস্থায় বসে না থেকে যে যেখান থেকে যার যতটুকু সম্ভব সেই সাধ্য অনুযায়ী আমরা যে যেখানে পরিশ্রম করে কাজ করতে পারি সেখানে আমাদের অল্প অর্থ হলেও কি করতে হবে? বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করলে, কিছু অর্থ বিনিয়োগ করলে আমরা কিছু মুনাফা পাব। পুঁজি বিনিয়োগ করলে আমরা মুনাফা পাব। এই মুনাফা আমরা আমাদের জীবিকা নির্বাহের জন্যে আমরা ব্যবহার করতে পারব। তাহলে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক খাতকে সমৃদ্ধিশালী করার জন্যে বাংলাদেশের মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন। দেশে একটু খেয়াল করো, এই যে বৃহৎ শিল্প, এখানে যারা এই পাট, চা, চামড়া, সার, সিমেন্ট এই কোম্পানিগুলোতে যারা কর্মরত, তারা কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে এই কোম্পানিগুলোতে চাকরি করে। সাথে যারা উদ্যোক্তা তারা লাভবান হয় এবং কিছু লোকের বেকার সমস্যা এই শিল্পের মাধ্যমে দূর হয়। মাঝারি শিল্প একই অবস্থা,
এই শিল্প কারখানায় যারা নিয়োজিত থাকেন তারা সকলেই তাদের জীবন জীবিকা নির্বাহ করে মাঝারি শিল্পের মাধ্যমে। গ্রাম অঞ্চলের যারা গরিব মানুষ, দরিদ্র এবং জীবনযাত্রার মান যাদের নিচের দিকে, তারা তাদের সাধ্যমতো ক্ষুদ্র ও মাঝারি শিল্প, এই যে কুটির শিল্প, এই শিল্পের মাধ্যমে তাদের রুজি রোজগারের ব্যবস্থা করে। এখন যার যেরকম টাকা পয়সা অর্থ আছে সেইভাবে সে চিন্তা ভাবনা করবে যে আমি কি ধরনের শিল্প কারখানা গড়ে তুলতে পারি। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা মাঝে মাঝেই বলে থাকেন, আপনারা চাকরি পিছে না ঘুরে আপনারা নিজেরা অন্যকে চাকরি দেওয়ার ব্যবস্থা করেন, নিজেরা উদ্যোগী হয়ে একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন। গ্রাম অঞ্চলে বা শহরে এখন দেখা যায় নিজেই উদ্যোক্তা, নিজেই আরো 5 থেকে 10 জন মানুষ খাটানোর পরিবেশ তারা তৈরি করে নিচ্ছে। গ্রাম অঞ্চলে দেখলে দেখা যায় অনেকে মুরগির খামার, বৃক্ষ রোপণ, চারা রোপণ, সাথে পুকুর খনন করে মাছের চাষ। আগে এই পদ্ধতিগুলো ছিল না, এখন সরকার উদ্যোগ নিয়েছে যাতে মানুষ অভাব অনটন না থাকে, অর্থনৈতিক অবস্থাটা সমৃদ্ধিশালী হয়, গ্রামের মানুষ যাতে বসে না থাকে, তারা যেন নিজ উদ্যোগে কিছু কাজকর্ম করে জীবন জীবিকা নির্বাহ করতে পারে। আমরা তাহলে খেয়াল করি, এই যে শিল্প, এই শিল্প গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত যেখানে শিল্প কারখানা গড়ে উঠেছে, এই শিল্পের সাথে সংশ্লিষ্ট অনেক লোকের বেকার সমস্যার সমাধান হয়েছে। যেখানে একটা শিল্প কারখানা গড়ে উঠেছে, আশেপাশে দেখা যায় কর্মচারীদের থাকার জন্য অনেক বাসাবাড়ি তৈরি হয়ে গেছে, অনেক দোকানপাট তৈরি হয়ে গেছে। গ্রামের মানুষ দেখা যায় এই সমস্ত শিল্প কারখানায় কাজ করার জন্য ছুটে শহরের দিকে ধাবিত হয়। প্রধানমন্ত্রীর ঘোষণা যে এখন গ্রাম হবে শহর, রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয়, তাহলে গ্রাম অঞ্চলে যদি একটা প্রতিষ্ঠান গড়ে ওঠে, পরিবহন ব্যবস্থা যদি ভালো থাকে, তাহলে সেই উদ্যোক্তা যে জিনিসপত্রগুলো তৈরি করবে সে ন্যায্য মূল্য পাবে এবং উপযুক্ত সময়ে সে বিক্রি করতে পারবে। যোগাযোগ ব্যবস্থা যদি ভালো থাকে, যথাসময়ে যদি বিক্রি করতে পারে উৎপাদিত দ্রব্য, তাহলে সে লাভবান হবে। আর যোগাযোগ ব্যবস্থা ভালো না হলে ন্যায্য মূল্য পাবে না। তাহলে প্রিয় ছাত্রবৃন্দ, তোমরা খেয়াল করো, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, বাংলাদেশের অর্থনীতি থেকে শিল্পটাকে আমরা প্রথমে 3 ভাগে ভাগ করে নিছি: বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প। তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, এই যে 3 ভাগে ভাগ করলাম, এই 3 ভাগে ভাগ কোন বিষয়টা কোন প্রতিষ্ঠান কোনটার মধ্যে পড়ে, তোমাকে কিন্তু উদাহরণ থাকবে পরীক্ষায়, নৈর্ব্যতিক থাকবে। আমি যে কথাগুলো বললাম তোমরা বই পড়বা, মনে রাখবা, সুন্দর করে নৈর্ব্যতিক উত্তর করতে হবে, সাথে সৃজনশীল প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আমি তোমাদের এই বিষয়ে আগামী সপ্তাহে তোমাদের বাড়ির কাজ হলো কি, শিল্প কাকে বলে, শিল্প কি কয় ভাগে ভাগ করা যায়, কমপক্ষে 2 থেকে 3টি করে উদাহরণ খাতায় লিখবে তোমরা। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের পাঠদান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।